নমস্কার, সবাইকে আবারও স্বাগত গল্প বাগিশের নতুন একটা পর্বে। আমাদের গল্প গাড়ি আবার চলে এসেছে আজকে হাম্বিরের পরবর্তী পর্ব নিয়ে। তাহলে শুরু করা যাক। রানা অজয় আজ তার সমস্ত সামন্ত সর্দারের সম্মুখে অরি সিংহের নিজের হাতের ছোড়া আর মোহর করা সেই চিঠি হাম্বিরের হাতে দিয়ে বললেন, বৎস, পড়ে দেখো তোমার পিতার শেষ ইচ্ছা কি। পত্রে লেখা ছিল, শ্রীরাম জয়তী, শ্রী গণেশ প্রসাদ, শ্রী কলিঙ্ক প্রসাদ, মহারাজ অধিরাজ শ্রী অরি সিংহ আদেশতু। অতঃপর অজয় সিংহজি ও মেবারের 10 সহস্র অধিকারের সামন্ত সর্দার ও জনপদবর্গকে আমার আদেশ এই যে, ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধ সংকট সমরে যদি আমার স্বর্গলাভ ঘটে, তবে দেশাচার মতো ভাইজি অজয় সিংহ একলিঙ্গজির দেওয়ানি গ্রহণ করিয়া যথাবিহিত প্রজাপালন ও রাজ্যচালনা করিতে থাকিবেন ও আমার বিধবা পত্নী রানী লক্ষ্মীও শিশুপুত্র হাম্বিরকে লইয়া যাহাতে সুখে স্বচ্ছন্দে উজলা গ্রামে বাস করিতে পারেন, সেজন্য উজলা গ্রাম ও তাহার সংলগ্ন সমুদয় জমি জমা রানী নিজ নামে বন্দোবস্ত করিয়া দিবেন। আমি নিজ বুদ্ধি ও বিশ্বাস মতো দেওয়ানির বন্দোবস্ত করিয়া গেলাম, কিন্তু ইতঃপর সিংহাসন লইয়া হাম্বির ও ভাইজির সন্তানগণের মধ্যে বিবাদ ঘটিবার সম্ভাবনা, সে নিমিত্ত শেষ অনুরোধ এই যে, আমাদের সামন্ত সর্দার মন্ত্রীবর্গ এবং প্রজালোক যাহাকে উপযুক্ত বিবেচনায় দেওয়ানিতে বহাল করিবেন, তিনি রাজ্যাধিকারী বলিয়া সাব্যস্ত হইবেন। হাম্বির ও অন্যান্য কুমারের প্রতি আমার এই আদেশ যে, তাহারা এই উত্তরাধিকার সূত্র লইয়া বিবাদ না করেন। দেশের সংকট অবস্থা, এ সময় গৃহবিবাদ বাঞ্ছনীয় নয়। আমাদের মধ্যে যে কুসন্তান এই গৃহবিবাদে লিপ্ত হইবে, ভগবান এক লিঙ্গের অভিশাপ যেন তাহাকে স্পর্শ করে। ইতি সংবৎ 1333 চিতৈরগড়। পত্রপাঠ শেষ হলে রানা সকলের দিকে চেয়ে বললেন, এখন কি করা কর্তব্য? রাজ্যের সমস্ত সামন্ত সর্দারই উপস্থিত আছেন। আমার ইচ্ছা এই সভাতেই সিংহাসন সুজন বাহাদুরের কি হাম্বিরের এ বিষয়ের একটা মীমাংসা হোক। আমি বুঝেছি আমি আর অধিক দিন নয়, অতএব আমি বেঁচে থাকতেই উপযুক্ত কোনো এক কুমারের হাতে দেওয়ানির ভার দিতে চাই। এখন 2 কুমারের মধ্যে কে উপযুক্ত তোমরা সকলে স্থির করো। রাজসভায় তুমুল তর্ক উঠল। সেই সময় পেট মোটা নেশায় ঢুলুঢুলু রক্তচক্ষু সুজন সিংহ সভায় প্রবেশ করলেন। সভায় 2 দল হলো। একদল বললেন, সুজন বাহাদুরেরই সিংহাসন পাওয়া উচিত, কেননা রাজ্য চালাতে বাহুবলের প্রয়োজন এবং বাহুবলটা যে সুজন বাহাদুরের যথেষ্ট আছে সেটা সকলেই জানে। অন্য দল বলে উঠল, শুধু বাহুবলের কি কর্ম, রাজ্য চালাতে হলে ধৈর্য চাই, বুদ্ধি চাই। সুজন বাহাদুরের এ দুটোর একটাও নেই। সৈন্যই রাজার বল, রাজাকে যদি নিজের লড়াই করতে হলো, তবে আমরা আছি কি করতে? আমরা তো বলি হাম্বিরকেই রাজা করা উচিত। অন্য দল বলে উঠল, বাপু হে, যে দিনকাল পড়েছে তাতে মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে থাকলে আর চলছে না, এখন রীতিমতো লড়াই করতে হবে। আমরা এমন রাজা চাই যে একাই 100 পাঠান ঠেকাতে পারে। 2 দলে প্রচন্ড তর্ক, শেষে হাতাহাতি হবার জোগাড়। অজয় সিংহ বললেন, তোমরা স্থির হও, আমি যা বলি শোনো। তোমরা তো জানো ভীল সর্দার মুঞ্জ যেদিন কেল্লা লুট করে গেছে, আমাদের সাধ্য হয়নি যে তাদের বাধা দিই। সে রাত্রে ডাকাত এই কেল্লা থেকে চিতোরের রাজমুকুট নিয়ে পলায়ন করেছে। শুধু তাই নয়, আমি সংবাদ পেয়েছি সে নাকি আবার সেই রাজমুকুট মাথায় দিয়ে নিজেকে রাজস্থানের রাজা বলে প্রচার করছে।
সূর্য বংশের এই ঘোর অপমানের একমাত্র প্রতিকার সেই রাজমুকুট উদ্ধার করা। হাম্বির আর সুজন দুইজনেই এখন উপযুক্ত। দুইজনের মধ্যে যিনি সেই পাপ আত্মার মুন্ড সমেত মুকুট উদ্ধার করতে পারেন, তিনিই রাজ্যের অধিকারী হন। কৃতঘ্ন ভীল যে মাথায় মেবারের রাজমুকুট ধারণ করতে সাহসী হয়েছে, সে মাথা শীঘ্র আমি চাই, নচেত আমার জীবনে মরণেও শান্তি নেই। মেবারের দুই উপযুক্ত রাজকুমার বর্তমানে থাকতে যদি সে মুকুট উদ্ধার না হয়, তবে জানলেন মেবারের সূর্য বংশ আজ নির্বংশ হয়েছে। রাজ্যে বীর নেই, রাজ সিংহাসন ভীল আর পাঠানের পাওয়াই শ্রেয়। কেল্লার যত সৈন্য, যত অস্ত্র আছে, দুই কুমার ইচ্ছা মতো ব্যবহার করুন। আজ সভা ভঙ্গ করো। কোলাহলে রাজসভা ভঙ্গ হলো। তার পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের বন্ধু বান্ধব সৈন্য সামন্ত নিয়ে সুজন বাহাদুর ডাকাত ধরতে চললেন। আজ তিনি ভারী ব্যস্ত। অন্যদিন বেলা 11টার পূর্বে সুজন বাহাদুরের ঘুম ছাড়ত না। আজ তিনি ভোর না হতেই প্রস্তুত। এত ব্যস্ত যে হাম্বিরকে সঙ্গে ডেকে নিয়ে যান তারও সময় হলো না। কেল্লার জনপ্রাণী না উঠতে উঠতে বড় কুমার সুজন সিংহ দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। দু একজন সামন্ত জিজ্ঞাসা করলেন, কই ছোট রাজকুমার গেলেন না? সুজন সিংহ হেসে বললেন, তিনি একটু আরাম করছেন, চলো আমরা আগে যাই, তিনি আহারাদি করে পরে আসবেন এখন। অমনি একজন খোসামুদে রাজপরিষদ বলে উঠল, চলুন আমরা আগে তো গিয়ে ডাকাতের বাসা ঘেরাও করি, পরে না হয় ছোট কুমার এসে তার মুন্ডটা কেটে নিয়ে যাবেন। অন্যজন বা বললে, রানার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, এ কি যার তার কর্ম, বুকের পাটা চাই। ডাকাত বলে ডাকাত, মুঞ্জ ডাকাত, যার নামে দেশ শুদ্ধ থরহরি কম্প, তাকে ধরতে কিনা ছোট রাজকুমার, হাতি মারতে পতঙ্গ। ওর মধ্যে কোনো এক মন্ত্রীপুত্র বলে উঠল, না হে না, রাজবুদ্ধির মধ্যে প্রবেশ করা কি তোমাদের কর্ম? কণ্টক দিয়ে কণ্টক উদ্ধার, বুঝলে কি না? সুজন সিংহ হেসে বললেন, না হে না, তোমরা জানো না, হাম্বিরের গায়ে বেশ শক্তি আছে। তবে কি জানো, ছেলে মানুষ, হাড় এখনো পাকেনি। আমি এবার লড়াই থেকে এসেই রীতিমতো তাকে কুস্তি শেখাবার বন্দোবস্ত করছি, দেখো না। এদিকে সকালে উঠে হাম্বির একখানা পুরনো তলোয়ার আর একখানা ছোড়া শান পাথরে ঘষে ঘষে সাফ করছিলেন। ছোড়াখানা পিতা অরি সিংহের, আর তলোয়ারখানা উজলা গ্রামের দাদামশায় হাম্বিরকে দিয়ে গিয়েছিলেন। আজ কতকাল পরে শান পেয়ে, অস্তর দুখানা বর্ষার জল পেয়ে নদীর স্রোতের মতো ক্রমে খরধার হয়ে উঠল। হাম্বির বসে বসে অস্তরে শান দিচ্ছেন, এমন সময় লক্ষ্মী রানী সেখানে এসে বললেন, এখানে বসে কি করছিস? হাম্বির বললেন, জানো মা, ডাকাত ধরতে যেতে হবে, তাই অস্তর দুখানায় শান দিচ্ছি। লক্ষ্মী রানী বললেন, হা কপাল, তুমি এখনো অস্তরে শান দিচ্ছ, আর ওদিকে যে সুজন সিং সৈন্য সামন্ত নিয়ে ডাকাত ধরতে গেল। তোর চেয়ে তো সে কাজের লোক দেখি, লোকে কেবল তার নিচে দুর্নাম রটায়, বুঝলেন? হাম্বির যেন মায়ের কথায় একটু আশ্চর্য হয়ে বললেন, তাই তো মা, দাদা তো আমায় ডেকে নিয়ে গেলেন না। রাজত্বীটা দেখছি আমার কপালে নেই। যাই হোক, আমি ছাড়ছি নে। এই কথা বলে হাম্বির দ্বিগুণ উৎসাহে তলোয়ার শান দিতে লাগলেন। রানীমা বললেন, যা যা, বেলা হলো, এখন কিছু খেয়ে আয়, আমি ততক্ষণ এ দুখানায় শান দিচ্ছি। হাম্বির উঠে গেলেন। লক্ষ্মী রানী বসে বসে অস্তরে শান দিতে লাগলেন। রাজপুতের মেয়ে বাটনা বাটা কুটনো কোটার চেয়ে অস্তরে শান দেওয়া ভালো বোঝেন। তার হাতে পড়ে অস্তর দুখানা কিছুক্ষণের মধ্যেই চকচকে ঝকঝকে হয়ে উঠল। হাম্বির ফিরে এলে রানীমা তার হাতে ছোড়াখানা দিয়ে বললেন, দেখ দেখি, এটায় যেন ফাট ধরেছে বোধহয়।
আঁকা বাঁকা যেন কিসের দাগ দেখছি। এখানে তো কোনো কাজই হবে না। হাম্বির বললেন, বলো কি মা, বাবার হাতের ছোড়াখানা কাজে লাগবে নাকি? দাও দেখি, একবার ভালো করে দেখি। হাম্বির ছোড়াখানা নিয়ে এদিক ওদিক ফিরিয়ে দেখলেন। কিছু বোঝা গেল না। মনে হলো যেন ছোড়ার ফল কাটার একদিক থেকে আরেক দিক জুড়ে একটা আঁকা বাঁকা ফাট। ফাট কি রক্তের দাগ চেনা যায় না। হাম্বির বললেন, তাই তো, এটা তো কিছু বোঝা গেল না, ভালো করে দেখতে হবে। মা, তুমি অস্তর দুখানা আমার ঘরে রেখে দিও, আমি একবার মহারাজার সঙ্গে দেখা করে আসি। একটা ভালো ঘোড়া দেখে নিতে হবে। অজয় সিংহ আজ সভায় যাননি, শরীর অসুস্থ, নিজের মহলে বিশ্রাম করছিলেন। হাম্বিরকে আসতে দেখে বললেন, সে কি, তুমি যাওনি? সুজন তো অনেকক্ষণ রওনা হয়েছেন। হাম্বির বললেন, আগে একটি ঘোড়া বেছে নিতে কিছু বিলম্ব হবে, আমি আজ সন্ধ্যাকালেই রওনা হব। অজয় সিংহ বললেন, লোকজন তো সব বুড়ো কুমারের সঙ্গে চলে গেছে, তুমি একা পথ চিনবে কেমন করে? হাম্বির বললেন, আগে একজন শিকারীর সঙ্গে বন্দোবস্ত করেছি, সেই আমাকে ডাকাতের আড্ডা দেখিয়ে দেবে। আমি মনে করেছিলাম লোকজন নিয়েই যাব, কিন্তু পরে ভেবে দেখলুম মুঞ্জবিল যেরকম দুর্দান্ত, তার সঙ্গে লোকজন নিয়ে পেরে ওঠা অসম্ভব। কৌশল কার্যসিদ্ধ করা চাই। অজয় সিংহ বললেন, যা ভালো বুঝো তাই করো, আশীর্বাদ করি, জয়ী হও। হাম্বির প্রণাম করে বিদায় হলেন। হাম্বির নিজের ঘরে বিশ্রাম করছিলেন। লক্ষ্মী রানী এসে বললেন, কই, তোর যাবার কি হলো? তোর তো লড়াইয়ে যাবার কোনো চেষ্টাই নেই দেখছি, ভয় পেলি নাকি? এই যে বললি ঘোড়া ঠিক করতে যাচ্ছি, আর বসে বসে ঘুম দিচ্ছিস? হাম্বির একটুখানি হেসে বললেন, বসো মা, ডাকাত ধরতে যাওয়া কি সহজ ব্যাপার? একটু ভেবে নিতে দাও, ফোন দিয়ে আটতে দাও। এ কি বুনো শুয়োর যে যাব আর জনাবের শীষে গেঁথে আনবো? লক্ষ্মী রানী বুঝলেন হাম্বির মুখে তামাশা করছেন, কিন্তু মনে মনে যেন কি একটা মতলব স্থির করে বসে আছেন। তিনি হাম্বিরের দিকে চেয়ে বললেন, বটে, আমার সঙ্গে তামাশা হচ্ছে? একটা জনাবের শীষ দিয়ে বুনো শুয়োর গেঁথে আন, তবে বাহাদুর বুঝি। দেখা যাবে তোমার ওই পুরনো তলোয়ার আর দাগি ছোড়ায় কত দূর কি করো। এখন বল দেখি তোর মতলব কি? তারপর মায়েতে ছেলেতে সেই নির্জন ঘরে সারাদিন কত কি পরামর্শ হলো। সন্ধ্যা হয় হয় রানী লক্ষ্মী বললেন, তুই তবে প্রস্তুত হ, আর বিলম্ব করলে রাত্রি হয়ে পড়বে। হাম্বির বললেন, হার প্রস্তুত কি, এই যেমন আছি তেমনি যাব। দেখো তো মা, ঘোড়াটা এলো কি না। রানী উঠে গেলেন। হাম্বিরের ঘোড়া প্রস্তুত হয়ে এলো। তিনি হাসতে হাসতে বললেন, দেখা যাক মা, পুরনো তলোয়ার, দাগি চোরা আর এই বেতো ঘোড়াটা নিয়ে কত দূর কি করতে পারি। মা আশীর্বাদ করলেন, জয়ী হও। হাম্বির সেকেলে তলোয়ার কোমরে গুঁজে সামান্য বেশে সেই বেতো ঘোড়ায় চড়ে বসলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে এলো। সূর্য অস্ত গেলেন। হাম্বিরকে নিয়ে সেই বেতো ঘোড়া খটর খটর করে গ্রাম ছাড়িয়ে বনের পথে প্রবেশ করলে। আরাবল্লী পর্বতের নিবিড় বনচ্ছায়ায় ঘোর অন্ধকার। দুহাতে তফাতে লোক চেনা যায় না। হাম্বির তাঁর বেতো ঘোড়াটাকে একদিকে ছেড়ে দিয়ে কালো কম্বল মুড়ি দিয়ে নিঃশব্দে সেই বনের অন্ধকারে লুকিয়ে পড়লেন। ছায়ার সঙ্গে যেন একটা ছায়া মিলিয়ে গেল। যেমন শিকারের সন্ধানে বাঘ ফেরে, তেমনি সেই অন্ধকার বনে হাম্বির নিঃশব্দে অতি সন্তর্পণে গিরি নদীর পারে পারে, ঘন বনের ধারে ধারে, পাহাড়ের গহ্বরে গহ্বরে ডাকাতের সন্ধান করে চললেন। তৃষ্ণার সময় নদীর জল, ক্ষুধার সময় গাছের ফল, ঘুমের সময় পর্বতের গহ্বর, এমনি করে
হাম্বিরের দিন কেটে চলল। যেসব মহাবনে মানুষের চলাচল নেই, দিবারাত্রি যেখানে কেবল সবুজ অন্ধকার আর বাঘ ভাল্লুকের গর্জনে পরিপূর্ণ, দিনের পর দিন হাম্বির সেই সব মহাবনের ভিতর ঘুরে বেড়াতে লাগলেন। বনের আর অন্ত নেই। একদিন ঘোর অমাবস্যার রাত্রি, বনের ভিতর দিয়ে পথ দেখে চলা অসম্ভব। হাম্বির একটা প্রকাণ্ড শাল গাছে চড়ে এদিক ওদিক চেয়ে দেখছেন আর মনে মনে ভাবছেন, দূর কর ছাই, ডাকাতের সন্ধান কি পাওয়া যাবে না? আজ তো এই অন্ধকারে আর পথ চলা অসম্ভব। আজ রাত্রি দেখছি এই গাছেই কাটাতে হলো। উহ, বনের তলায় মশাগুলো ভন ভন করে ডাকছে দেখো। আবার ওই যে বাঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে। এত মশার ভনভনানি আর বাঘের গর্জন কোনোদিন তো শুনিনি। যাই হোক, আজ রাত্রিতে আর মাটিতে পা দেওয়া নয়। এই বনটায় তত গাছপালা নেই, কিন্তু জীবজন্তু দেখছি অনেক আছে। হাম্বির নিজেকে বেশ করে গাছের সঙ্গে বেঁধে নিদ্রা গেলেন। অনেক রাত্রে হাম্বিরের ঘুম ভাঙল। হাম্বির দেখলেন আকাশের একদিকে রাঙা আলো দেখা দিয়েছে। সকাল হয়েছে ভেবে হাম্বির উঠে বসলেন, কিন্তু সকাল হলো তো পাখি ডাকে না কেন? তবে ভ্রম হলো নাকি? হাম্বির বেশ করে চারিদিকে দেখতে লাগলেন। সেই সময় যেন দুজন মানুষে সেই শাল গাছের তলায় কথা কইছে শোনা গেল। লোক দুটোর কথা বোঝা গেল না, কিন্তু দু একবার মুঞ্জ ডাকাতের আর সুজন বাহাদুরের নাম বেশ স্পষ্ট শুনতে পেলেন। হাম্বির আস্তে আস্তে গাছের ডাল বেয়ে খানিকটা নেমে এসে কান পেতে শুনতে লাগলেন। দুই পাহাড়িতে কথা হচ্ছে। ওরে ভাই বদ্রি, তুই এখনো মুঞ্জ মুঞ্জ বলিস, তাই তো সে চটে যায়। মুঞ্জকে মুঞ্জ বলবো না তো কি? সে কি জানে না যে আমি তার চাচা হলাম? ওরে ভাই, সে কি এখনো চাচা ফাচা মানে? যে দিন থেকে সে এই রাজপুতগুলোকে আর রানার ছেলেকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে, সেদিন থেকে তার মাথা বিগড়ে গেছে। সে এখন চায় আমরা তাকে রানা আর তার ছেলেকে কুমার বলি। রেখে দে তোর রানা, রেখে দে তোর কুমার। আমি তাদের চিরকাল বলবো মুঞ্জ আর ভুঞ্জ। তবে ভাই রঞ্জু, আজ তুই লাজ দেখাতে চলেছিস কেন? সর্দার আজ মেয়ের বিয়েতে মৌজা খেয়ে নেশা করেছে, তোকে দেখলেই মাথা কাটতে আসবে। ওরে, এ কি বলিদানের মোষ পেয়েছিস যে টক করে হাঁড়ি কাটে মাথা দেব? চল, এখন নাতনির বিয়েতে একটু আমোদ করা যাক। বাজে কথায় কেবল রাত কাটালি। লোক দুটো হন হন করে উত্তর মুখ চলল। হাম্বির এতক্ষণে বুঝলেন তিনি ডাকাতের আড্ডায় এসে পড়েছেন। দূর থেকে মাদল আর ঝাঁঝরের হুম হুম ঝুমঝুম আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। মশালের আলো আকাশের একদিক রাঙা করে তুলেছে। হাম্বির তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই লোক দুটোর সঙ্গ নিলেন। কতদিন কেটে গেছে। সুজন বাহাদুর ডাকাত ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে এসেছেন। হাম্বিরের কিন্তু কোনো খবর নেই। সকলেই বলছে নিশ্চয় তিনি ডাকাতের হাতে কাটা পড়েছেন। এমন সময় একদিন মহারানার সভায় হাম্বিরের এক পত্র এলো। হাম্বির উজলা গ্রাম থেকে লিখেছেন। তিনি উজলা গ্রামে মুঞ্জ বাহাদুরকে মেবারের রানা করে রাজ সিংহাসন দিয়েছেন। নতুন রানা হাম্বিরকে কৈলোরের কেল্লা আর 100খানা গ্রাম জায়গির দিয়েছেন। অজয় সিংহ যদি সহজে কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেত লড়াই নিশ্চয়, এবং মুঞ্জ বাহাদুর সশরীরে সগণে এসে কেল্লা দখল করবেন, এ বিষয়ে সন্দেহ নাস্তি। শুনে সুজন সিংহ বলে উঠলেন, দেখলে ছোকরার কাণ্ডটা, দেখলে একবার? সে কি মনে করেছে দুমুটো ডাকাতের দল নিয়ে মেবারের সিংহাসন দখল করবে? এত বড় তার স্পর্ধা। অজয় সিংহ বললেন, হাম্বির কি এত দূর নীচ হবে?
এ তো আমার বিশ্বাস হয় না। চিঠিটা কেমন কেমন শোনাচ্ছে না? রাজমন্ত্রী বললেন, কথাটা যদিও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বলাও যায় না। আমার মনে হয় প্রস্তুত থাকাই ভালো। আজকালের ছেলে কখন কি করে বসে বলা যায় না। সুজন সিংহ বললেন, তবে একবার মেবারের সমস্ত সামন্ত সর্দারকে খবর পাঠানো হোক। অজয় সিংহ বললেন, তাতে কাজ নেই। এ কি পাঠান বাদশা আসছে যে সামন্ত সর্দারকে খবর পাঠাতে হবে? লোকে যে হাসবে। সকলকে সাবধানে থাকতে বলো, হঠাৎ কেল্লায় ডাকাতি না হয়। হাম্বিরকে লিখে দাও যেন এমন দুঃসাহসের কাজ না করে। আর একদল সৈন্য নিয়ে তুমি উজলা গ্রাম থেকে ডাকাতের দল তাড়িয়ে দাও গে, আর পারো তো হাম্বিরকে বেঁধে আনো। সুজন সিংহ যে আজ্ঞে বলে উঠে গেলেন। কিন্তু তিনি মুঞ্জ ডাকাতের হাতে একবার পড়েছিলেন। সে যে কেমন সহজ ডাকাত বেশ চিনেছেন। ঘরে গিয়ে রাজবৈদ্যকে দিয়ে মহারানাকে বলে পাঠালেন, শরীর তার বড় অসুস্থ, কিছুদিন বিশ্রাম করতে পারলে ভালো হয়। ডাকাত ধরতে সেনাপতিকে পাঠালে চলে না? অজয় সিংহ বললেন, আচ্ছা তাই হবে। সেই দিন রাত্রে অজয় সিংহ লক্ষ্মী রানীর সঙ্গে দেখা করে হাম্বিরের পত্র দেখালেন। রানীমার অন্দরমহলে সেনাপতির তলব হল। তারপর হাম্বিরের নামে চিঠি দিয়ে সেনাপতি বিদায় হলেন। তার উপর হুকুম রইল হাম্বিরের পরামর্শ মতো খুব সাবধানে কাজ করবে। এদিকে উজলা গ্রামে শেয়াল রাজার মতো মুঞ্জ বাহাদুর রাজ সিংহাসন আলো করে বিরাজ করছেন। ডাইনে বামে গম্ভীরমল আর চুয়োমল দুই নতুন মন্ত্রী কানে কলম গুজে বসে আছেন। আর রাজসভায় বসে আছেন হাম্বির আর উজলা গ্রামের দু এক পেট মোটা জোতদার আর দু চার কালো মুস্কো পাহাড়ি ভিল। একজন গরিব প্রজা খাজনা দিতে পারেনি। রাজার লোক তাকে বেঁধে এনেছে। মুঞ্জ রাজা হুকুম দিলেন, ওর মাথা কাটো। অমনি হাম্বির কানে কানে বললেন, এরকম করলে প্রজালোকে খাপ্পা হবে, ওকে কিছু বকশিস দিতে হুকুম হোক। অমনি 2 মোহর ইনাম হয়ে গেল। গরিব প্রজা 2 হাতে সেলাম ঠুকে বিদায় হলো। মনে মনে বললে, রাজা তো হাম্বির, এটা তো ডাকাতের সর্দার, ওর কি দয়া মায়া আছে? এমন সময় কৈলোরের কেল্লা থেকে সেনাপতি এসে মুঞ্জ বাহাদুরের সঙ্গে দেখা করলেন। কথা স্থির হলো মহারানা কৈলোরের কেল্লা হাম্বিরকে দিয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে কাশীবাস করুন। তাঁর খরচপত্র রাজভাণ্ডার থেকে দেওয়া হোক। আর হাম্বির ভিল রাজার মন্ত্রী হয়ে রাজ্য শাসন করুন। সেজন্য তাকে সমস্ত খরচ খরচা ও মাসিক 6000 তনখা ও চিতরের কেল্লা জায়গির দেওয়াই স্থির। গম্ভীরমল শর্ত আওড়ালেন। চুয়োমল আকবরনামা লিখে হুজুরে পেশ করলেন। কিন্তু হুজুর তো পড়তে জানেন কত, কলম হাতে নিয়ে হাম্বিরের দিকে চাইলেন। হাম্বির বললেন, এসব পাকা দলিলে কলমের সই ভালো নয়। আমি বলি মহারাজ, এতে পাঞ্জা মোহর করে দিলেই ভালো হয়। মুঞ্জ বাহাদুর 2 হাতে কালি মেখে দলিলের 2 পিঠে হাতের ছাপ লাগালেন। সেনাপতি দলিল নিয়ে বিদায় হলেন। মুঞ্জ বাহাদুর হাম্বিরের দিকে চেয়ে হাসতে হাসতে বললেন, এ তো বড় মজা। লড়াই নেই, হাঙ্গামা নেই, এক হাতের ছাপেই কাজ সাফ। দিল্লির বাদশাকে এমনি একটা পাঞ্জা পাঠিয়ে চিতরের কেল্লাটা দখল করে নিলে হয় না? হাম্বির বললেন, আগে মেবার দখল করে নেওয়া যাক, তারপর দিল্লি পর্যন্ত ঠেলে দেওয়া যাবে। এখন একটু আমোদ আহ্লাদের হুকুম হোক। রানার সেনাপতি আমাদের জাঁক জমকটা দেখে যাক। মুঞ্জ রাজা বললেন, বন্ধু তুমি যেমন বোঝো কম, কিন্তু দেখো মাদলের বাজনা আর মহুয়ার কলসিটা ভুলো না। এ দুটো না থাকলে আমোদ হবে না। হাম্বির ভারে ভারে মহুয়ার কলসি আর দলে দলে মাদলের ব্যবস্থা করলেন। উজলা গ্রামে ভিল রাজার রাজপ্রাসাদে আমোদের ফোয়ারা খুলে গেল।
সেনাপতি এলেন, গম্ভীরমল এলেন, চুয়োমল এলেন, হাম্বির এলেন, গ্রামের প্রজালোক, পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল সকলে এলো। আর সেই সঙ্গে এলো সাদা কাপড়ে ভদ্রলোক সেজে একদল রাজপুত সৈন্য। রাত্রি প্রায় শেষ হয়েছে। গ্রামবাসীরা যে যার ঘরে ফিরেছে। ভিলের দল মহুয়ার কলসি খালি করে যেখানে সেখানে গড়াগড়ি যাচ্ছে। সেই সময় হাম্বির তাঁর বেতো ঘোড়ার পিঠে একটা রক্ত মাখা চটের থলি চাপিয়ে উজলা গ্রাম থেকে বিদায় হলেন। সেনাপতির উপর ভিল রাজার রাজপ্রাসাদ জ্বালিয়ে দেওয়ার হুকুম রইল। হাম্বির যেমন সন্ধ্যাবেলায় বেতো ঘোড়ায় চড়ে কৈলোরের কেল্লা থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনি সন্ধ্যাবেলা সেই বেতো ঘোড়ায় চড়ে কতদিন পরে রাজমুকুট সমেত মুঞ্জ ডাকাতের মুন্ড নিয়ে ফিরে এলেন। কেল্লায় জয় জয়কার পড়ে গেল। মহারানা সেই ভিলের কাঁচা রক্তে হাম্বিরের কপালে রাজটিকা লিখে দিয়ে বললেন, রাজপুতের নিয়ম সিংহাসনে বসবার আগে টিকাজের ব্রত সাঙ্গ করতে হয়। আজ এই শত্রুর রক্তে তোমার এই ব্রত উদযাপন হলো। আজ থেকে সিংহাসন তোমার, রাজমুকুট তোমার। কিন্তু মনে রেখো, মেবারের মুকুট উদ্ধার হলো বটে, রাজ্য এখনো পাঠানের হস্তগত। তারপর মহারানা সুজন সিংহকে ডেকে 5 হাতিয়ার আর 1 ঘোড়া দিয়ে বললেন, তুমি মেবার ছেড়ে দক্ষিণ দেশে যাও। সেখানে তোমার ক্ষমতা থাকে তো নতুন রাজত্ব করো গিয়ে। মনে ভেবো না যে তোমাকে আমি স্নেহ করি না, কিন্তু আমি বেশ বুঝছি তোমার নির্বাসনে মেবারের মঙ্গল, তোমারও মঙ্গল। আর যদি ভগবানের ইচ্ছা হয় তবে তোমার সন্তানেরা একদিন দক্ষিণ দেশে অখণ্ড রাজ্য বিস্তার করবে। যাও, মনে রেখো তুমি সূর্য বংশের সন্তান। তোমা হতে যেন সে বংশের কলঙ্ক না হয়। নিজের উপর নির্ভর করো, তবেই বড় হতে পারবে। তো কেমন লাগলো আজকের পর্ব জানান কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।